সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলবো আজকে নারী এশিয়ান কাপ পরিকল্পনা নিয়ে। আপনারা জানেন যে কয়েকদিন আগেই মাত্র নারী এশিয়ান কাপের গ্রুপিং চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ার শীর্ষ পর্যায়ে। সেই প্রস্তুতির কতটুকু বাংলাদেশের আগামী মার্চের এই টুর্নামেন্টকে ঘিরে সে বিষয়ে কথা বলবে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইং এর চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ। স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। যে কোনো প্রশ্ন অথবা মতামত আমাদের সঙ্গে আপনারা শেয়ার করতে পারেন। প্রথমেই মাহফুজ আক্তার কিরণ, আপনাকে জানতে চাই যে আপনি কয়েকদিন আগে আমাদের এখানে এসেছিলেন যখন বাংলাদেশ নারী এশিয়ান কাপ কোয়ালিফাই করেছিল, তখন আপনি বলছিলেন যে পরিকল্পনার প্রস্তুতিটা নিচ্ছেন, কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত হবে। এবং গ্রুপিংয়ের পরে গতকাল আপনি একটা অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেছেন যে বাংলাদেশকে দেশের বাইরে পাঠাতে চান, 1 মাসের জন্য ট্রেনিং করতে চান, কোচিং স্টাফে বিদেশি নিয়োগ করতে চান। এগুলো কি এখনো পরিকল্পনার পর্যায়ে নাকি আসলে এগুলো চূড়ান্ত? এগুলো পরিকল্পনা চূড়ান্ত, হ্যাঁ পরিকল্পনার পর্যায়েই বলতে পারেন। চূড়ান্ত করব আমি 2-1 দিনের ভিতরে। আমাদের প্রেসিডেন্ট তাবিদ আওয়ালের সাথে বসবো, দেন চূড়ান্ত হবে। তবে তাবিদ আওয়াল সাহেব আমাকে একটা টেক্সট করেছেন যে কেউ না আপনি এগুলো দেখতে পারেন। তো সেই মেসেজের ভিত্তিতেই অ্যাকচুয়ালি আমি দেখা শুরু করেছি। যেদিন আমাদের ড্র হয়েছে সেদিন রাত থেকেই আমি কমিউনিকেট করেছি জাপানের সাথে এবং সাউথ কোরিয়ার সাথে, কারণ ওরা আমাদের গ্রুপে নেই। তো জাপান থেকে আমি এখনও রেসপন্স পাইনি। সাউথ কোরিয়ার সাথে আমার গতকালকে সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে। সাউথ কোরিয়া আমাদের আমরা তাকে পাচ্ছি না, কারণ তাদের নিজস্ব কারণ। তারাও তো এশিয়া কাপ খেলবে, তাদের সেই প্রিপারেশন আছে, তাদের প্ল্যানিং আছে। আর তারা যেহেতু ফাইন্যান্সিয়ালি অনেক সাউন্ড, তাদের প্ল্যান আরও অ্যাডভান্স থাকে। ঠিক আছে, তো সব কিছু মিলিয়ে সে আমাকে কালকে জানিয়েছে, কারণ সেও আমার কলিগ। তো বলছে যে কিরণ, হ্যাঁ, তো সে বলছে যে কিরণ, আমাদের ডোমেস্টিক শিডিউল এবং আমাদের এশিয়া কাপকে সামনে রেখে আমাদের গোটা সময়টা থাকবে একদম আপ টু মার্চ পর্যন্ত ইউরোপে। তো সব কিছু মিলিয়ে আমরা আসলে এই বাংলাদেশের সাথে এই শিডিউলটা করতে পারছি না। আচ্ছা, তার মানে কোরিয়া বাদ হয়ে গেল, জাপানের অপেক্ষায় আপনারা রয়েছেন। স্পেনের কথাও আপনি বলেছেন, একটা আভাস দিয়েছেন। স্পেন কেন? স্পেন কেন? আমরা ওই যে বেটার দেশের জন্য, আর কোনো কারণ নাই। আমরা তো চাচ্ছি যে এশিয়ার যারা জায়েন্ট তাদের সাথে এবং ইউরোপেরও ভালো দেশগুলোর সাথে আমরা খেলতে চাচ্ছি। সব কিছু মিলিয়ে আসলে স্পেনকে আমরা পছন্দ করেছি, যে স্পেনের সাথে কমিউনিকেট করব এবং তাদের সাথেও একই জিনিস। হয়তো তাদের ওখানে আমরা ক্যাম্প করতে পারবো না, বাট ফ্রেন্ডলি ম্যাচ যেটা, আচ্ছা, সেটা খেলার চেষ্টা করবেন। কিন্তু আমার প্রশ্ন হলো যে আপনি আগের বার এসেও বলেছিলেন এরকম যে পরিকল্পনাটা হচ্ছে, চূড়ান্ত হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। আজকেও তাই বলছেন। মানে বাংলাদেশ খালি পিছিয়ে যাচ্ছে কিনা, সময়ের সাথে আমরা আসলে পিছিয়ে যাচ্ছি কিনা, মানে এটা আপনাকে আপনি মানেন কিনা, কিংবা আসলে এটা কেন? আসলে পিছিয়ে যাচ্ছি না। আমাদের জানেন যে আমাদের সীমাবদ্ধতা আছে। আমরা প্ল্যানিং করতে গেলে, আমরা যখন প্ল্যানিংটা করি আমাদের কিন্তু কিছুই থাকে না, আমরা প্ল্যানিং করি। তো আমাদের তো যে প্ল্যানিংটা আমরা করতে যাচ্ছি, যে ইচ্ছাটা আমাদের আছে, তার জন্য আমাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার। সেটাই সবচেয়ে বড় সমস্যা। সেটাই সবচেয়ে বড় সমস্যা। তো সেটা তো আমাদের এখনো পর্যন্ত রেডি হয়নি। আমরা আশা করতেছি যে, যেহেতু আমি পার্সোনালি আমি আশা করতেছি যে ঢাকা ব্যাংক আমাদের সাথে আছে। ওরা আমাদের অনেক ভালো বন্ধু, আমাদেরকে এত বছর থেকে সাপোর্ট করে আসছে, 2018 সাল থেকে। আজকের এই একটা ভালো মুহূর্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা ফুটবলের আমার বিশ্বাস তারা আমাদের সাথে ফার্দার আরেকটা সাপোর্ট নিয়ে এগিয়ে আসবে। আমরা অ্যাপ্রোচ করবো। আমি আনঅফিসিয়াল কথা বলেছি, বাট অফিসিয়াল এখনও বলি নাই। হয়তো এখান থেকে একটা সাপোর্ট পাবো, কিন্তু সেটাতেই তো হবে না। আমাদেরকে আরও ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য কাজ করতে হবে। সেই জন্যই আমি 2-1 দিনের ভিতরে, আমাদের প্রেসিডেন্ট তাবিদ আওয়াল বলেছেন যে আমরা 2-1 দিনের ভিতরেই বসবো। বসে আমরা প্ল্যানিং তো আমরা কাজ শুরু করে দিয়েছি। ফাইন্যান্সিয়াল সাপোর্টটা কীভাবে করা যাবে, বাজেট কত হবে, সব কিছু নিয়ে বাজেট আমরা অ্যাপ্রক্সিমেট করে রেখেছি, বাট অ্যাকচুয়াল বাজেট দরকার হবে। এই সব কিছু নিয়ে আমার মনে হয় না বেশি সময় লাগবে। 3-4 ডেজের ভিতরে আমরা প্ল্যানিং ফাইনাল করব, দেন আমরা মুভ শুরু করব। মুভ আমরা অলরেডি শুরুই করেছি, বাট অফিশিয়াল মুভটা যেটা। বাংলাদেশের ফুটবলে সুসময় চলছে, নারী ফুটবলে আপনি বলছেন নিজেই। মানে সেই সুসময় কি স্পন্সররা আসলে আগ্রহী হচ্ছে নাকি হচ্ছে না, আমি জানতে চাই আপনার কাছে। কিন্তু তার আগে একজন দর্শক আছেন, আমরা তার ফোনটি নিয়ে আসতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। জি, আসসালামু আলাইকুম। আমি রিপন রাজবাড়ী থেকে বলছি। জি বলেন। আমার দুইটা প্রশ্ন আছে। আমাদের যে মানে ঢাকাতে বাংলাদেশে অনেক জেলা যে স্টেডিয়ামগুলো আছে, তা গত কয়েকদিন আগে দেখলাম সময় টিভিতে নীলফামারীতে একটা খেলার মাঠে মেলা হয়েছে 31 বাগদাপুর।
সেই মাঠের যে অবস্থা দেখলাম, কি অবস্থা, ইভেন আমাদের রাজধানী ইসলামটাও কিন্তু মাঠটা অনেক কিছু অবস্থা রয়েছে বর্তমানে। আচ্ছা খেলাধুলার কোনো একটা হচ্ছে না। আর এটা ব্যাকভার্কের শুধু কি আমাদের জেলা নাকি এটা আর যারা আছেন বাপুদের এদের দেখা ভাগ, আর এর কিছু বলতে খাতের এই মতো বলতে আমি আমি আপনার কথা পুরোপুরি বুঝতে পারিনি, একটা বুঝতে পেরেছি যে জেলা পর্যায়ে নারী ফুটবল নিয়ে আপনি প্রশ্ন করেছেন খুব সম্ভবত। জি, আরেকটা কি বলছে? যে স্টেডিয়াম বাংলাদেশের কয়েকদিন আগে আমি সময় একটা অনুষ্ঠান দেখলাম যে যত সময় উত্তর অঞ্চলের নীলফামারী জেলা হবে যত সম্ভব, সেখানে স্টেডিয়ামের অবস্থায় মানে বাণিজ্য মেলা হয়েছে। জি, বাণিজ্য মেলা হয়েছে। জি, তা সেই অনুষ্ঠানে দেখলাম যে মাঠটাকে দেখালো, মাঠে শুধু ইট আর পাঁচকে বুঝায়। তাই এটা যদি খেলার স্টেডিয়ামটা হয়, সেখানে যদি মেলাটা হয়। আচ্ছা, খেলার মাঠে মেলা না হওয়ার মেলা হয় কেন সেটা নিয়ে আপনার প্রশ্ন। জি জি, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। মানে খেলার মাঠে মেলা কিংবা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা আসলে কেউ না সরাসরি উত্তর দিতে পারবে না, কিন্তু আমার মনে হয় যে অবশ্যই আমরা চাই যে খেলা সব জায়গায় প্রাধান্য পাক, এবং বাংলাদেশে ফুটবল চালাতে যে আপনারাও নিশ্চয়ই দেখেন যে মাঠের সংকটটা আসলে কত বড়, এবং ঢাকা শহরে সবচেয়ে বেশি দেখা যায়, জেলা শহরগুলোতেও তাই একই। আমরা যে জায়গাটায় ছিলাম, কেন আপনার কাছে প্রশ্ন ছিল যে আসলে অর্থের অভাব কি আসলে মিটছে না, স্পন্সররা কি আগ্রহী হচ্ছে না? বাংলাদেশের নারী ফুটবলে তো সাফল্য একটার পর একটা আসছে। কি বলবো, আমরা এখনো পর্যন্ত ওইভাবে কোনো কিছু ভিজিবল হয় নাই। আচ্ছা, ঠিক আছে, তো আমরা যেহেতু 2-3 দিনের ভিতরেই বসবো, আমরা প্ল্যানিংগুলো করবো, দেন আমরা মুভ করব। আমার বিশ্বাস এরকম একটা মুহূর্তে আমাদের যে কর্পোরেট হাউসগুলো আছে অবশ্যই তারা আমাদেরকে সাপোর্ট করবে যখন আমরা তাদেরকে অ্যাপ্রোচ করব। আচ্ছা, আমরা তো এখনো করিনি, করলে না করে তো আমরা কাউকে ব্লেম করতে পারি না। আচ্ছা, মানে সুতরাং আপনি আশাবাদী যে আসলে হবে। অবশ্যই মেয়েদের এরকম একটা প্ল্যাটফর্মে যখন আসে, এটা তো বাংলাদেশ, তাই না? বাংলাদেশের পাশে অবশ্যই আমার কর্পোরেট হাউসগুলো থাকবে আমাদের। অবশ্যই আমরা সেটা আশা করি। আপনি এই প্ল্যানিং এ আসলে কি ভাবছেন যে আপনার আইডিয়াগুলো, আমি বলছি না যে ফাইনাল হয়নি, কিন্তু যে 1 মাস দেশের বাইরে থাকবে বাংলাদেশ দল, কয়টা ম্যাচ খেলবে, কিংবা এরকম কি কি জিনিস আপনি চিন্তা করেছেন, অন্তত ফাইনাল না করলেও? চিন্তা যেটা করেছি সেটা হচ্ছে আমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে আমাদের ট্রেনিং, একদম এক্সক্লুসিভ ট্রেনিং ক্যাম্প শুরু হবে ঢাকাতে। আচ্ছা, সেপ্টেম্বরে সেপ্টেম্বরে মানে এই যে এফসি আন্ডার 20 খেলে আসার পরে পিটার একটু ছুটিতে যাবে, ও ফিরবে এন্ড অফ দ্য অগাস্ট, দেন ফার্স্ট উইক অফ অক্টোবর সেপ্টেম্বর আমরা একদম এক্সক্লুসিভ ক্যাম্প শুরু করব। দেন আমাদের যেটা থাকবে যে এরপর থেকে আমরা তো অ্যাকচুয়ালি আমরা ধরেন আমরা একটা দেশের সাথে খেলতে চাইলাম, তাদের তো শিডিউল মিলতে হবে, কিন্তু আমাদের চেষ্টা থাকবে যাতে করে আমরা মার্চের আগ পর্যন্ত আমরা ফ্রিকোয়েন্ট অনেক কয়টা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারি। আচ্ছা, তো সেক্ষেত্রে অনেকগুলো ফ্রেন্ডলি ম্যাচ, প্লাস আমরা যদি ওই দেশগুলোতে গিয়ে অন্তত 1 মাসের মতো থেকে ওখানে প্র্যাকটিস করতে পারি, এবং ফ্রেন্ডলি ম্যাচ ওদের সাথেই খেলবো, প্র্যাকটিস করতে পারি, এটা আমাদের টার্গেট এখন পর্যন্ত। আচ্ছা, মানে সেপ্টেম্বর থেকে ট্রেনিং শুরু হবে, পুরো মার্চ পর্যন্ত সেটা চলবে এই ন্যাশনাল টিমের, মানে 23 জন না হলেও 30 জনকে নিয়ে যায় এরকম একটা দল। হ্যাঁ, এরকম। সেক্ষেত্রে ঢাকায় হবে, আমরা ঢাকার বাইরে, দেশের বাইরে যেটা অ্যারেঞ্জ করব সেখানে হবে, এইভাবে। আচ্ছা, মানে পুরো দলকে নিয়ে আপনারা সেইখানে যেতে চান। এই জায়গাটায় আসলে বাধাটা এখন পর্যন্ত শুধু অর্থের প্ল্যানটাই, তাই তো? নট শুধু অর্থ তো নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে যে যাদের সাথে আমরা খেলবো তাদেরকে পেতে হবে। সেটা যেমন সাউথ কোরিয়াকে আমরা চেয়েছিলাম কিন্তু আমরা পেলাম না, সেরকম আমাদের তো আসলে যাদেরকে চাচ্ছি তাদের সাথে তো আমাদের পেতে হবে, ম্যাচ করতে হবে। দেন আমরা তো উইক টিমের সাথে খেলবো না, আমরা খেললে আমাদের থেকে অনেক বেশি স্ট্রঙ্গার টিমের সাথে খেলতে হবে। কারণ আপনি জানেন যে আমাদের গ্রুপে আছে চায়না, যারা 9 বারের চ্যাম্পিয়ন, আছে ডিপিআর কোরিয়া 3 টাইম চ্যাম্পিয়ন। ঠিক আছে, তো এই জায়ান্টদের সাথে যখন আমি খেলতে যাব, আমার তো ওই লেভেল থেকে তৈরি হয়ে যেতে হবে যুদ্ধ করার জন্য। গ্রুপটা দেখে আপনার কি মনে হয়েছে? মানে যে কেউ পড়লেই এরকমই হতো, কিন্তু এই গ্রুপটা আসলে কেমন মনে হয়েছে? অন্য চীন না পড়ে জাপান পড়তো, জাপান না পড়লে দক্ষিণ কোরিয়া পড়তো, কিন্তু আমি বলছি যে এই গ্রুপটা আসলে কেমন হয়েছে? আমি হ্যাপি, বিশ্বাস করেন আমি হ্যাপি। কেন হ্যাপি আমি বলবো, আমি যখন এশিয়া কাপ কোয়ালিফাই আমরা করেছি, আমি তখনও আপনাদের এখানে এসেছি এবং বলেছিলাম যে আমরা এই লেভেলে ভালো করছি, কোনো সন্দেহ নেই। তো আমাদের মেয়েরা এই লেভেলে ভালো করছে, কিন্তু ওই লেভেলে যেতে আমাদের এখনও একটু সময় লাগবে, কারণ ওই লেভেলের জন্য অনেক কিছু করতে হবে। সেই লেভেলে আমরা এখনো পর্যন্ত তৈরি হতে পারিনি। ঠিক আছে, তো গ্রুপে যখন আমরা বলতে পারেন আমরা সবচেয়ে স্ট্রং গ্রুপে পড়েছি,
তো সেই স্ট্রং গ্রুপে পড়ার কারণে আমি হ্যাপি এই কারণে যে আমরা নর্মালি তো 9বারের চ্যাম্পিয়ন চায়নার সাথে খেলতে পারবো না, 3 টাইমস চ্যাম্পিয়ন ডিপিআর কোরিয়ার সাথেও খেলতে পারবো না, কিন্তু এখন যেহেতু আমরা ওদের গ্রুপে পড়েছি দেন আমরা খেলতে পারবো। খেলতে পারার কারণে যেটা হবে, আমাদের মেয়েরা তো জানে যে ওরা এই লেভেলে নাম্বার 1, কিন্তু ওই লেভেলে যখন ওরা খেলবে তখন ওরা বুঝতে পারবে যে ওদেরকে বড় ফুটবলার হতে হলে আরও কি ডেভেলপ করতে হবে, কোন জায়গাগুলো ডেভেলপ করতে হবে, সেটা যেরকম প্লেয়াররা বুঝবে এবং সেই জায়গা থেকে তাদেরকে তৈরি হতে হবে ফার্দার তাদেরকে ভালো করার জন্য। একইভাবে ডাগাউটে থেকে কোচ পিটার বাটলারও বুঝবে যে সে মেয়েদেরকে যাদেরকে তৈরি করছে তাদেরকে আর কোন লেভেল থেকে তৈরি করতে হবে ওই লেভেলে ফাইট করার জন্য। তো এটা হলো লার্নিং পিরিয়ড, আমি মনে করি এটা লার্নিং পিরিয়ড। এখান থেকে অনেক কিছু শিখবে, শুধু ওরাই শিখবে না, এখান থেকে আমরাও শিখবো যে আমাদের টেকনিক্যাল সাইড কী ডেভেলপ করতে হবে এবং একইভাবে আমাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা কী হবে ওই লেভেলে ফাইট করার জন্য। তো এই সব কিছু মিলিয়ে এটা হলো একটা অনেক বড় লার্নিং। আচ্ছা, তার মানে গোল সংখ্যা কত হলো সেটা নিয়ে আপনারা চিন্তিত না, মানে ওই সময় বাংলাদেশ কত গোল হজম করলো কিংবা কত গোল খেলো কিংবা কতটা গোল দিল এটা নিয়ে আপনি মানে চিন্তিত না? না, চিন্তিত, এটার জন্য তো আমার এত প্ল্যানিং কেন, আমি যখন ওই লেভেলে যুদ্ধ করতে যাব ওটার জন্য তো আমি রেডি হয়েই যাবো, আমি তো জানি লড়াইয়ের মতো হয়। হ্যাঁ, লড়াইয়ের মতো হয়, সেটার জন্যই আমার প্ল্যানিং থাকবো। আমার স্ট্রং প্রতিপক্ষ আছে বলে কিন্তু আমি ছেড়ে দিচ্ছি না, কারণ আমি যুদ্ধ করার জন্য রেডি হয়েই যাব, সেটার জন্য আমার এই প্ল্যানিং গুলো। গ্রুপে উজবেকিস্তান কি একটু বেটার, মানে যেহেতু তারা নেপালের সাথে একটা খুব ফাইট করে এসেছে, গোল ডিফারেন্সে জিতেছে, তো আমাদের টার্গেট তো থাকবেই ওকে হারানো। তো ঠিক আছে, সেটা নিয়েই আমরা মুভ করব, সেই জন্যই আমরা স্ট্রং প্রতিপক্ষ, আমরা সেই জন্য বসে থাকবো না হাত পা গুটিয়ে, আমরা আমাদের ফাইটারদেরকে সেই লেভেল থেকে তৈরি করব এবং আমার বিশ্বাস যে আমাদের মেয়েরা তাদের 120% দিয়ে খেলবে এবং ভালো খেলবে এবং পিটারও তার জায়গা থেকে একই এফোর্ট দিবে। আমরা আরো কথা বলবো আপনার সঙ্গে, বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ কিংবা অলিম্পিকের গোলটা কি আসলে আছে কিনা আমরা এটা জানতে চাই আপনার কাছে। 6 কিংবা 8-এ থাকার যে চ্যালেঞ্জটা সেটা বাংলাদেশ নিতে চায় কিনা। একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকবেন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি নারী এশিয়ান কাপের পরিকল্পনা নিয়ে। আমাদের সঙ্গে আছেন ফুটবল ফেডারেশনের উইমেন্স উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। বিরতির আগে বলছিলাম যে এশিয়ান কাপের যে 12টা দেশ খেলবে তাদের সামনে অনেকগুলো সুযোগ, এশিয়ার সেরা হওয়ার সুযোগ যেমন আছে, ওয়ার্ল্ড কাপে যাওয়ার সুযোগ আছে সরাসরি 6টা দেশের, 8টা দেশের আছে প্লে অফ খেলে, অলিম্পিকে যাওয়ারও সুযোগ আছে ঠিক তেমনি। বাংলাদেশ কি এই চ্যালেঞ্জগুলো নিতে চায় কিনা? গ্রুপের সেরা 3-এর মধ্যে থাকলে সেই সুযোগটা হয়তো আসতে পারে। আমরা অবশ্যই নিতে চাই, তার জন্যই আমরা এই প্ল্যানিংগুলো করছি। যদিও আমরা জানি যে আমাদের গ্রুপ অনেক স্ট্রং, কিন্তু আমরা উজবেককে হারিয়ে আমরা ওই জায়গাটা নিশ্চিত করতে চাই, সেটার জন্যই আমাদের এত কিছু প্ল্যানিং। এবং একইভাবে আমরা বাকি যে আমাদের 2টা জায়েন্ট টিম আছে তাদের সাথেও আমরা একে চোখে চোখ রেখে ফাইট করতে চাই। হ্যাঁ, তো সেটার জায়গা থেকে অ্যাকচুয়ালি আমরা আমাদের মেয়েদেরকে তৈরি করতে চাই, তাদের জন্য সেই ফ্যাসিলিটিগুলো দিতে চাই। তার জন্য আমি আসলে আপনাদের মাধ্যমে কর্পোরেট হাউসগুলোকে আহ্বান করব যে আপনারা আমাদের পাশে আসেন এবং আমাদেরকে সাপোর্ট করেন। বাংলাদেশের এই প্রথমবারের মতো সুযোগ, আমরা সেটা হারাতে চাই না, আমরা সেটা ইউটিলাইজ করতে চাই, কিন্তু তার জন্য দরকার অনেক বড় ফাইন্যান্সিয়াল সাপোর্ট। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা অবশ্যই অফিসিয়াল প্রপোজাল নিয়ে আপনাদের কাছে যাব। আর এমনিতে জানতে চাই যে এশিয়ায় বাংলাদেশ আসলে কোন জায়গায়, সেটার একটা প্রমাণ কি হবে যে সামনে এফসি আন্ডার-20 কোয়ালিফাইং যে রাউন্ডটা আছে সেখানে কি আমরা একটা দেখতে পারবো যে বাংলাদেশ আসলে কোন জায়গাটায়? আপনার কি মনে হয় যে এই টুর্নামেন্টগুলো কি আসলে বাংলাদেশ ভালো করার সুযোগ আছে? আন্ডার-20 কথা বলছি, কারণ আমাদের দলের বেশিরভাগ ফুটবলারই কিন্তু এই বয়স লেভেলেরই প্রায়। হ্যাঁ, আমরা তো সাউথ এশিয়া এজ লেভেল অলওয়েজ চ্যাম্পিয়ন, বাট আমরা কিন্তু এফসিতে আন্ডার-20 কখনো আমরা কোয়ালিফাই করিনি। তো এবার আমাদের একটা সুযোগ আছে। তারপরেও আমি বলবো যে আমাদের গ্রুপে যারা আছে তারা কিন্তু অনেক স্ট্রং। জি জি, লাওস আছে, সাউথ কোরিয়া আছে, সাউথ কোরিয়া আছে, তিমোর নরমাল, ওইটার সমস্যা না। লাওস এবং সাউথ কোরিয়া কিন্তু অনেক বেশি স্ট্রং, র্যাঙ্কিংও তারা আমাদের থেকে অনেক আগানো। তারপরেও আমাদের স্ট্রং ফাইট দেওয়ার জন্য পিটার এভাবে রেডি করছে। মেয়েদের সাথে আমিও কথা বলছি, তারাও সেইভাবে মেন্টালি রেডি আছে। যেহেতু এখানে কোয়ালিফাই করলে আমাদের আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করার একটা সুযোগ আছে। আমি তো অলওয়েজ বলে আসছি যে আমরা আগে এজ লেভেলটাতে যেতে চাই, দেন আমরা মেইন ওয়ার্ল্ড কাপ। তো আল্লাহর রহমতে আমাদের 2টা অ্যাট এ টাইমই চলে আসছে, সুযোগ চলে আসছে, আমরা এখন 2টাই ফাইট দিব।
আচ্ছা, চেষ্টা অবশ্যই থাকবে, চেষ্টা অব্যাহত থাকবে। মেয়েদের এই যে আমি আপনাকে এর জি। মাধ্যমে একটু বলতে চাই, জি, please। কারণ বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি নেগেটিভ নিউজ হয়েছে। মেয়েরা যেহেতু ড্র অনুষ্ঠানে পারেনি। কোচ আর ক্যাপ্টেন যেতে পারেনি। কেন যেতে পারেনি? কোচ আর ক্যাপ্টেন আন্ডার 20-তে আছে। আমরা আন্ডার 20টাকেও ফোকাস করতেছি যে এটা তো আমরা ভালো করতে চাই। যদি ওখানে যেত তাহলে ওখানে 5-6 দিন নষ্ট হতো, প্লাস তারা একটা লম্বা ট্রাভেল করে টায়ার্ড থাকতো, সেটার কিন্তু এফেক্টটা টিমে পড়তো। সেই কারণেই আমরা দেইনি। তো এখানে অ্যাট এ টাইম আমাদের এশিয়া কাপ ফাইনালে যেরকম ফোকাস আছে, একইভাবে আমাদের এএফসি আন্ডার 20-তেও সেম ফোকাস। কিন্তু ওখানে কি ক্যাপ্টেন ছাড়া অন্য কাউকে পাঠানো যেত না? অন্য actually- দলের কিন্তু অন্য প্লেয়াররাও গিয়েছে, আমরা দেখেছি অন্য দেশের। অন্যথার গেছে, কেন গেছে, কিভাবে গেছে আমি জানি না, কিন্তু এফসি থেকে একদম স্পেসিফিক লেখা ছিল। চিঠি যেটা এফসি থেকে আসছে সেখানে লেখাই ছিল কোচ অ্যান্ড ক্যাপ্টেন। কোচ ক্যাপ্টেন। আচ্ছা, সেই কারণে বাংলাদেশ পাঠায়নি। যেটা আমরা বলছিলাম যে সাফ লেভেলে, দক্ষিণ এশিয়া লেভেলে আমরা সবসময় সেরা, কিন্তু এশিয়ায় যে আমরা পারছি না, মানে সেইটা ন্যাশনাল টিমের প্লেয়াররা কিন্তু সেটা করে দেখিয়েছে যে চূড়ান্ত পর্বে তারা গিয়েছে। ন্যাশনাল টিমের প্লেয়াররাই বেশিরভাগ খেলছে এই সাফ আন্ডার 20 টিমে বাংলাদেশের, যদি আমি কয়েকজন ব্যতিক্রম বাদ দিলে। সেই দলটার কি আসলে আরও বেশি ভালো করার সুযোগ আছে কিনা এবার? মানে এটা আপনার কাছে জাস্ট প্রশ্ন, এএফসি আন্ডার 20 কোয়ালিফাইংয়ে। এফসি আন্ডার 20-তে অবশ্যই আমি মনে করি সুযোগ আছে, কারণ এফসি আন্ডার 20 আমাদের যে টিমটা আছে একটা ব্যালেন্স টিম, সিনিয়র এবং একদম ব্র্যান্ড নিউ জুনিয়রদের কম্বিনেশনে। আমাদের কিন্তু এই স্কোয়াডে 14 জন আছে, একদম যে জীবনেও তারা কখনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেনি, ফার্স্ট খেলছে এই যে যেটা সাফে। আচ্ছা, সাফেরটাই তারা প্রথম খেলছে, একদম আর আগে কখনোই তারা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেনি। এরকম আছে 14 জন, আর বাকিরা আমাদের ন্যাশনাল টিম কিংবা অন্য বয়স অন্য বয়সের। তো সব কিছু মিলিয়ে আমি মনে করি যে এটা দুইটার কম্বিনেশন একটা ভালো টিম। এবং যেহেতু আমাদের সাপের টুর্নামেন্টটা খেলা হলো, ওদের একটা ম্যাচ, প্র্যাকটিস ম্যাচও হয়ে গেল অনেকগুলো, সব কিছু মিলিয়ে এখন যখন যাবে ওরা, আমার মনে হয় ভালো কিছুই হবে। কিন্তু ন্যাশনাল টিমে যাদের সঙ্গে খেলবে বাংলাদেশ এশিয়ান কাপে, তাদের বয়স, অভিজ্ঞতা, ফিটনেস, তার সাথে বাংলাদেশের বয়স, অভিজ্ঞতা, ফিটনেসের একটু ঘাটতি আছে বলে আমার মনে হয়। যে তারা বয়সে অনেক কম, অভিজ্ঞতায় তো আসলে ইন্টারন্যাশনাল লেভেলে এত বিগ ম্যাচ খেলেনি। সেই জায়গায় আপনার কি মনে হয় যে সেটা একটা ব্যবধান করে দেবে এশিয়ান কাপে? এটা এশিয়ান কাপে, মূল এশিয়ান কাপে অবশ্যই ব্যবধান করবে। মানে বাংলাদেশের মেয়েদের বয়স কম এখনো, তারা আন্ডার 20 লেভেলের বেশিরভাগই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ফিজিক্যালি আমরা অনেকটা পিছিয়ে থাকবো। ফিজিক্যালি আমাদের মেয়েরা পিছিয়ে থাকবে, আর ফিজিক্যালি তো সবসময়ই আমাদের মেয়েরা পিছিয়ে। আপনি দেখবেন যাদের সাথেই আমরা খেলি, আমাদের কিন্তু ফিজিক্যালি সবসময়, যেহেতু আমাদের হাইটও কম, পিছিয়ে থাকি, কিন্তু আমরা টেকনিক্যালি, ট্যাকটিক্যালি আমরা অনেক বেশি সাউন্ড। সেই জায়গাটাকে আমরা এগিয়ে থাকবো, সেই জায়গা থেকে এগিয়ে থেকেই আমরা আসলে আমাদের কাজটা করব। তবে ফিজিক্যালি তো অবশ্যই পিছিয়ে থাকবো। একদম শেষ কথা, নারী এশিয়ান কাপে আপনি বাংলাদেশকে কি দেখতে চান কিংবা দেখানোর প্রতিশ্রুতি দিতে চান মানুষের কাছে, দেশবাসীর কাছে? কোথায় যাবে বাংলাদেশ? আমি চাই যে এশিয়ান কাপে মেয়েরা ভালো খেলবে, কম্পিটিটিভ ম্যাচ খেলবে, তারপরে তো ভাগ্য যেখানে আছে সেখানে যাবে। আমি এক্ষুনি বলতে চাই না যে আমি ওয়ার্ল্ড কাপ খেলতে চাই, আমি অলিম্পিক খেলতে চাই, আমি প্লে অফে যেতে চাই। নো, সেটা না। আমি চাই আমাদের মেয়েরা, আমাদের টিম একদম খুব ভালো ম্যাচ খেলবে, কম্পিটিটিভ ম্যাচ খেলবে, দেন যা হবে সেটা সময় বলে দিবে। ধন্যবাদ সময়। আপনাকে মাহফুজ আক্তার কিরণ আমাদের স্টুডিওতে আসার জন্য। আজকের মতো আমরা এখানেই শেষ করতে চাই, আবারও দেখা হবে, সবাই ভালো থাকবেন।